বন্ধুরা, কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এমন এক শহরে যেখানে সোজা সোজা রাস্তা, মজবুত ইটের বাড়ি, প্রতিটি ঘরে কূপের জল আর স্যানিটেশন ব্যবস্থা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এই আজকের দিনের কথা বলছি না, আমি এমন এক সভ্যতার কথা বলছি যা আজকের অনেক আধুনিক শহরেও নেই। হাজার হাজার বছর আগে যখন বিশ্বের অধিকাংশ মানুষ তখনও গুহায় বাস করছিল, তখন এশিয়ার এই অংশে গড়ে উঠেছিল এক বিস্ময়কর নগর সভ্যতা। এর মানুষেরা জানতো কিভাবে নদীকে কাজে লাগাতে হয়, কিভাবে সুদূর দেশ পর্যন্ত বাণিজ্য করতে হয়, আর কিভাবে সুন্দর জীবনযাপন করতে হয়। তাদের শিল্পকলা, স্থাপত্য, বাণিজ্য, এমনকি ধর্মীয় প্রতীক সবকিছুই এত উন্নত ছিল যে আজও ইতিহাসবিদরা অবাক হয়ে তাকিয়ে থাকেন। কিন্তু এই মহান সভ্যতা হঠাৎ করেই কেন হারিয়ে গেল? প্রাকৃতিক বিপর্যয়, শত্রুর আক্রমণ, নাকি অন্য কোনো অজানা কারণ? আজ আমরা সময়ের স্রোতে ফিরে যাব সেই হারিয়ে যাওয়া জগতে যার নাম হরপ্পা সভ্যতা, যার রহস্য আজও ইতিহাসের অন্ধকারে লুকিয়ে আছে। তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই বোতামটি আপনার জন্য ফ্রি হলেও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। চলুন তাহলে ভিডিও শুরু করি। ভারত তথা বিশ্বের ইতিহাসে হরপ্পা সভ্যতার আবিষ্কার এক নতুন দিগন্তের সূচনা করেন। কারণ হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি ছিল একটি আধুনিক সভ্যতার মতো সমতুল্য। বিশিষ্ট ঐতিহাসিক দয়ারাম সাহানির প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে 1921 সালে হরপ্পা সভ্যতার আবিষ্কৃত হয়। সিন্ধু নদের তীরে এই সভ্যতার বিস্তার হয়ে উঠেছিল, তাই এই সভ্যতাকে সিন্ধু সভ্যতাও বলা হয়ে থাকে। আধুনিক মতবাদ অনুসারে হরপ্পা সভ্যতা উত্তরের হিমালয় থেকে পশ্চিমে ইরান ও পাকিস্তান, দক্ষিণ উপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। সুবিশাল হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। হরপ্পা সভ্যতা আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত সময়সীমাকে বিভিন্ন ঐতিহাসিকগণ স্বীকৃতি দেন। এই সভ্যতা ভারতের পূর্ব পশ্চিমে 1100 কিলোমিটারের বেশি এবং উত্তর দক্ষিণে 1600 কিলোমিটারের বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক বিভিন্ন উপাদান বিশ্লেষণ করলে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে লক্ষ্য করা যায়। আজ আমরা সেগুলির সম্বন্ধে জানব যে হরপ্পাবাসীরা কি কি করেছিল তাদের নগরকে উন্নত করার জন্য। 1 নম্বর হলো রাস্তাঘাট। নগরের ভিতরের প্রধান সড়কগুলি ছিল 35 ফুট চওড়া আর অপ্রধান সড়কগুলি ছিল 10 ফুট চওড়া। এছাড়াও 5 ফুট চওড়া গলিগুলো ছিল একেবারে ঘরের সামনে দিয়ে। রাস্তাগুলো ছিল সোজা এবং উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিম বরাবর। ফলে নগরের সার্বিক চেহারা দাঁড়িয়েছিল সরল সড়ক দ্বারা বেষ্টিত ছোট ছোট চৌকো ব্লকের সমন্বিত রূপে। 2 নম্বর হলো হরপ্পা সভ্যতার ঘরবাড়ি। প্রাচীন হরপ্পা সভ্যতার অধিকাংশ কেন্দ্রের ঘরবাড়িগুলির মধ্যে অদ্ভুতভাবে মিল খুঁজে পাওয়া যায়। হরপ্পা সভ্যতার শহরগুলিতে গৃহ নির্মাণে অধিকাংশ ক্ষেত্রে আগুনে পোড়ানো ইট এবং কোনো কোনো ক্ষেত্রে রোদে শুকানো ইট ব্যবহার করা হতো। ইটগুলি পাতলা ও ছোট আকৃতির হতো। বাড়িতে প্রবেশের জন্য গলিপথ থাকতো। বাড়িগুলি প্রাচীর বেষ্টিত থাকতো। বাড়িগুলির রাস্তাকে কোনো দরজা জানালা থাকতো না, ফলে দিনের বেলায়ও আলোর অভাব হতো। প্রতিটি বাড়িতে রান্নাঘর, শোয়ার ঘর, স্নানঘর, উঠান, কুয়ো প্রভৃতি থাকত। শহরে অসংখ্য দোতলা বাড়ি ছিল। মনে করা হয় যে আয়তাকার উঁচু স্থানের বাড়িগুলিতে প্রভাবশালী ধনী ব্যক্তিরা এবং নিচু স্থানের বাড়িগুলিতে সাধারণ মানুষ বসবাস করত। ঐতিহাসিক গর্ডন চাইল্ড মনে করেন যে হরপ্পার পৌরশাসকরা সম্ভবত গৃহ নির্মাণ সংক্রান্ত আইন কানুন মেনে চলতেন। 3 নম্বর হলো প্রতিরক্ষা। হরপ্পাবাসীরা পশ্চিম দিক থেকে আক্রমণের ভয় করত, তাই তারা পশ্চিম দিকটা সুরক্ষার ব্যবস্থা করেছিল ব্যাপকভাবে। পশ্চিম দিকে তারা গড়ে তুলেছিল একটি সুবিশাল নগর প্রাচীর, আর প্রাচীরের পরে সৃষ্টি করেছিল গভীর পরীক্ষা। এরপর তৈরি করেছিল একটি সুরক্ষিত দুর্গ। দুর্গের দৈর্ঘ্য ছিল 1200 ফুট এবং প্রস্থ ছিল 600 ফুট। মূল দুর্গকে ঘিরে তৈরি করেছিল আরও একটি বড় 40 ফুট উঁচু প্রতিরক্ষা দেওয়াল। এই দেওয়াল তারা তৈরি করেছিল কাদামাটি আর কাঁচা ইট দিয়ে। দুর্গের বাইরের অংশে পোড়ানো ইটের আরেকটি 4 ফুটের পুরু দেওয়াল ছিল। দুর্গ প্রাচীর তৈরির ইটের আয়তন ছিল 10, 20, 40 ঘন সেন্টিমিটার। এছাড়াও দুর্গের ভিতরে ছিল সুউচ্চ পর্যবেক্ষণ কেন্দ্র। 4 নম্বর হলো স্নানাগার। হরপ্পা সভ্যতার মানুষের শৌখিনতা ও স্বাস্থ্য চেতনার নিদর্শন হলো স্নানাগার। এতে ঋতু অনুযায়ী জল ভরার ব্যবস্থা ছিল। জলাশয়টিতে ওঠা নামার জন্য সিঁড়ি ছিল। বাইরে কুয়ো থেকে জল ভরার ব্যবস্থাও ছিল এবং নোংরা জল নালার মাধ্যমে বের করে দেওয়া হতো। স্নানাগারটির আয়তন ছিল 39 ফুট, 23 ফুট ও 8 ফুট। স্নানাগারের চারপাশে ছোট ছোট ঘর ছিল।
কেউ কেউ মনে করেন ঘরগুলি পোশাক পরিবর্তনের জন্য ব্যবহৃত হতো। 5. শৌচাগার। নগর পরিকল্পনার আরও এক উজ্জ্বল বৈশিষ্ট্য হল হরপ্পায় অবস্থিত একটি বৃহৎ শৌচাগার। এর আয়তন ছিল দৈর্ঘ্যে প্রায় 200 ফুট এবং প্রস্থে ছিল 150 ফুট। শৌচাগার সংলগ্ন বিশাল চাতালে শস্য ঝাড়াই করা হতো। এর পাশাপাশি কিছু ছোট ঘরের নিদর্শন পাওয়া গেছে। মনে করা হয় এগুলিতে শস্য ঝাড়াইয়ের সাথে যুক্ত শ্রমিকরা বসবাস করত। এর প্রসঙ্গে হুইলার বলেন যে খ্রিস্টপূর্ব 5ম শতকের পূর্বে এ ধরনের বিশাল শৌচাগার পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। 6 নম্বর হলো পৌর ব্যবস্থা। নগর বিন্যাসের পদ্ধতি দেখে মনে হয় সৌর ব্যবস্থা ছিল খুব উন্নত। নাগরিক স্বাচ্ছন্দ্য রক্ষার ব্যবস্থাও ছিল। জল নিকাশি, আবর্জনা পরিষ্কার, পানীয় জলের ব্যবস্থা তার ইঙ্গিত দেয়। তবে এই শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক না গণতান্ত্রিক এ বিষয়ে বিতর্ক আছে। সবশেষে বলা যায় হরপ্পা এই সব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে পরবর্তীকালে আরও অনেক উন্নত নগর গড়ে উঠেছিল। এবার আমরা জানব এই সভ্যতার ধ্বংসের কারণ। প্রামাণ্য তথ্যের অভাবে সিন্ধু সভ্যতার উত্থানের মতো পতনের কারণ সম্বন্ধে সঠিক কিছু জানা যায় না। তবে ঐতিহাসিকরা তাদের মতামতের ভিত্তিতে প্রাকৃতিক ও অর্থসামাজিক বিশেষত বৈদেশিক আক্রমণকে পতনের সম্ভাব্য কারণ বলে মনে করেছেন। যেমন 1 নম্বর হলো প্রাকৃতিক কারণ। হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণ হিসেবে ঐতিহাসিকরা প্রাকৃতিক দুর্যোগের প্রকোপকে চিহ্নিত করেছেন। বস্তুত সিন্ধু নদীতে ক্রমাগত বন্যা দেখা দেওয়ায় এই সভ্যতার বিলুপ্তি ঘটে। অনেকে অনুমান করেছেন যে মহেঞ্জোদারোর কাছে এক ভয়াবহ ভূমিকম্প ঘটে, এর ফলে সভ্যতা শেষ পর্যন্ত ধ্বংস হয়। হরপ্পা সভ্যতার পতনের সবচেয়ে প্রচলিত মতটি হলো প্রাকৃতিক পরিবেশের আকস্মিক পরিবর্তন, কার্যত বৃষ্টিপাতের পরিমাণের মাত্রা হ্রাস পাওয়ায় উর্বর কৃষি অঞ্চল মরুভূমিতে পরিণত হয়। 2 নম্বর হলো আর্থসামাজিক কারণ, বৈদেশিক আক্রমণ। ঐতিহাসিকরা বিভিন্ন বিদেশি জাতির আক্রমণের ফলে এই সভ্যতার বিনাশ ঘটেছিল বলে মনে করেন। এই আক্রমণকারীদের অনেকেই বৈদিক আর্য বলে অভিহিত করেছেন। হরপ্পা সভ্যতার শেষের দিকে পৌর প্রশাসনের দুর্বলতা এবং নাগরিকদের স্বৈরাচার এই সভ্যতার পতনকে অবশ্যম্ভাবী করে তোলে। সবশেষে বলা যায় সভ্যতার পতনের মূলে বিভিন্ন কারণের সমাবেশ ঘটেছিল। তবে সিন্ধু লিপির পাঠোদ্ধার না হওয়া পর্যন্ত সিন্ধু সভ্যতার বিলুপ্তির রহস্য সঠিকভাবে উদ্ঘাটন করা সম্ভব নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই আমাদের নতুন ভিডিও তৈরি করতে প্রেরণা দেয়। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার ফিরবো আরেকটি রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।